প্রশ্নটা দেখতে পাচ্ছ নাকি আবার বলো? জি স্যার, প্রশ্ন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি প্রশ্নটা প্রথম থেকে বুঝিয়ে দিই, আবার একটু দেখাই। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন গিভেন বিলো, প্রিপেয়ার এ ক্যাশ বাজেট অফ প্রগতি লিমিটেড ফর দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 2015। অর্থাৎ নিচের যে তথ্যগুলো দেওয়া আছে এখান থেকে প্রগতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ফার্স্ট কোয়ার্টারের ক্যাশ বাজেট তৈরি করতে হবে। ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে বছরের শুরুতে 25,000 টাকা। মান্থলি ওয়েজেস অ্যান্ড স্যালারিজ দেওয়া আছে 10,000 টাকা। ডিভেঞ্চার ইন্টারেস্ট পেয়েবল ইন মার্চ 2015 5,000। তাদের মাসিক মজুরি এবং বেতন 10,000 এবং ঋণপত্র হলো মার্চ মাসে 5,000 টাকা প্রদেয়। ডিটেলসের মধ্যে ক্যাশ সেলস, ক্রেডিট সেলস, পারচেজ অফ ম্যাটেরিয়াল, আদার পেমেন্ট দেওয়া আছে ডিটেলসের মধ্যে। অর্থাৎ এখানে ক্যাশ সেলস কত, ক্রেডিট সেলস কত, পারচেজ অফ ম্যাটেরিয়াল কত, আদার পেমেন্ট কত। তারপর ডিসেম্বর মাসের মধ্যে ডিসেম্বর থেকে শুরু, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে আমাকে ফার্স্ট কোয়ার্টার যখন বলছে, আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের বাজেট তৈরি করব 2015 সালের। আর ডিসেম্বর যেটা, এটা 14 সালে ডিসেম্বর। এরপরে ক্রেডিট সেলস দেওয়া আছে প্রত্যেক মাসের, পারচেজ অফ ম্যাটেরিয়াল দেওয়া আছে, আদার পেমেন্ট দেওয়া আছে। আদার ইনফরমেশনের মধ্যে 1 নম্বরে বলছে 10% অফ দ্য পার্সেস আর পেইড প্রমলি অ্যান্ড দ্য রিমেনিং ইন 30 days বেসিস। এটার অর্থ হলো যে তারা ক্যাশ মানে যে পার্সেসগুলো দেওয়া আছে, এই যে পার্সেস অফ ম্যাটেরিয়াল, এটার 10% সাথে সাথে পরিশোধ হবে, প্রমলি মানে তৎক্ষণাৎ। আর যে রিমেনিং আছে, রিমেনিং মানে 90% যেটা আছে, সেটা 30 দিনের মধ্যে পরিশোধ হবে। 2 নম্বরে বলছে ক্রেডিট সেলস আর কালেক্টেড 50% ইন দ্য মান্থ অফ সেলস। যাদের কালেকশন মানে এই যে ক্রেডিট সেলসের যে কলাম দেখতে পাচ্ছ, এটার 50% যে মাসে বিক্রয় সে মাসে আদায় হবে। আচ্ছা, কোনো একজন আনমিউট আছো, মিউট করো প্লিজ। প্রশ্ন করার সময় শুধু আনমিউট থাকবে, নিজে নিজে চেক করো কে আনমিউট আছো। ক্রেডিট সেলস মানে ধারে বিক্রয়, এই যে ক্রেডিট সেলসের কলাম, এটার 50% বলতেছে প্রত্যেক মাসের 50% যে মাসে বিক্রয় সে মাসে কালেকশন করা হবে। বাকি 50% ফলিং মান মানে পরের মাসে, অর্থাৎ ডিসেম্বরের টাকা জানুয়ারিতে, জানুয়ারির টাকা ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির টাকা মার্চে। তারপর বলছে কালেকশন ফ্রম ক্রেডিট সেলস আর সাবজেক্ট টু 5% ডিসকাউন্টস ইফ পেমেন্ট ইজ received during the month of sales and 2.5% discount if payment is received in the month following। অর্থাৎ তারা 1% তাদেরকে বার্তা দিবে যে সমস্ত দেনাদার যে মাসে মানে দেনাদারকে যে মাসে বিক্রি করছে সে মাসে টাকা পরিশোধ করলে। আর 2.5% বার্তা তারা পাবে যারা পরের মাসে পরিশোধ করবে। ফলোইং মান্থ মানে পরের মাসে, অর্থাৎ তাদের কাছ থেকে যে সমস্ত দেনাদার কাছ থেকে পরের মাসে টাকা রিসিভ করা হবে তাদেরকে 2.5% বার্তা দেওয়া হবে। এটার ভিত্তিতে আমরা প্রথমে ওয়ার্কিংসগুলো করে নিব। ওয়ার্কিংস কি কি আমি পরবর্তী পেজে আসলাম। ওয়ার্কিংসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার হলো ক্যালকুলেশন অফ ক্যাশ পার্সেস, ক্রেডিট পার্সেস অ্যান্ড পেইড টু ক্রেডিটর্স। অর্থাৎ এখান থেকে আমরা দেখাবো নগদে ক্রয়, দারে ক্রয় এবং পাওনাদারকে কত টাকা পরিশোধ করছে সেটা বের করবো 1 নাম্বার ওয়ার্কিংস থেকে। তাহলে আমরা 1 নাম্বার ওয়ার্কিংয়ের মধ্যে প্রথমে মান্থ এবং এই টোটাল পার্সেস, এই দুইটা কলাম প্রশ্নের ভিতর থেকে নিব। দেখো প্রশ্নের ভিতরে মান্থের যে কলাম আছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং টোটাল পার্সেসের মধ্যে পার্সেস অফ ম্যাটেরিয়াল যেটার কলাম সেটা নিব। 1,60,000, 1,80,000, 2,40,000, 1,80,000। আমি এই দুইটা কলাম প্রশ্ন থেকে সেট করলাম। মান্থগুলো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং টোটাল পার্সেসগুলো ডিসেম্বর মাসে 1,60,000, জানুয়ারিতে 1,80,000, আর ফেব্রুয়ারিতে 2,40,000, মার্চে 1,80,000। এরপরে যেই দুইটা কলাম তুমি দেখতে পাচ্ছ, একটা ক্যাশ পার্সেস 10% আর একটা ক্রেডিট পার্সেস 90%। ক্যাশ পার্সেস তো প্রশ্নের ভিতরেই বলছে। দেখো প্রশ্নের মধ্যে 1 নাম্বার সমন্বয়ে বলছিল 10% অফ দ্য পার্সেস আর পেইড প্রম্পটলি, মানে এই পার্সেসের 10% নগদে, পেইড মানি নগদে ক্রয়, রিমেনিং তাহলে রিমেনিং মানি আর 90% 30 days মানি এগুলো বাকিতে। যার কারণে আমরা এই ক্রেডিট পার্সেসের যে কলাম তুমি দেখতে পাচ্ছ 90%, সেটা ওই 100 থেকে ওই 10% ক্যাশেরটা বাদ দিলে বাকিটা 90%। এবার তুমি দেখো যে ক্যাশ পার্সেসের এখানে 10%-এ কীভাবে 16,000 টাকা আসছে। ক্যালকুলেটরটা একটু হাতে নাও,
টোটাল পারচেস 1,60,000 ডিসেম্বরে। এই 1,60,000-এর 10% কত হয় বলো তো? বলো। 16,000। আর 1,60,000-এর 90% কত হয় বলো তো? 1,44,000। তাহলে তোমরা ক্যাশ পারচেজের 10% এবং ক্রেডিট পারচেজের 90% কিভাবে বের করে বুঝতে পারছো? এই যে ডিসেম্বর মাসটা তুমি যদি বুঝো যে 16,000 এবং 1,44,000 কিভাবে আসছে, বাকি সবগুলো মাস তুমি বুঝবা একই। এই যে জানুয়ারি 1,80,000 তার 10% করো 18,000, আবার 1,80,000 10% করো 1,62,000। ফেব্রুয়ারি 2,40,000 তার 10% 24,000 এবং ক্রেডিট পারচেস 90% করো 2,16,000 হবে। মার্চ মাসের 1,80,000 10% 18,000, আবার এই মার্চ মাস 1,80,000 90% করো, দেখো 1,62,000 হবে। আশা করি ক্যাশ পারচেজের 10%, ক্রেডিট পারচেজের 90% বুঝতে পারছো। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বের করা সেটা হলো পেমেন্টের অপশনটা। এই পেমেন্টের যে কলাম, এখানে সব সময় খেয়াল করবা বাজেটের যে পিরিয়ডগুলো থাকবে এই পেমেন্ট এবং কালেকশন বের করার সময় ওয়ার্কিংয়ের মধ্যে এই মাসগুলো কিন্তু প্রশ্নের সব মাস বসবে না। বলো তো কোন মাসগুলো বসবে? বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। কেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বসলো? আমার থেকে 3 মাস 2015 সালের ফার্স্ট কোয়ার্টার বলছে। আমরা জানি ফার্স্ট কোয়ার্টার মানে বছরের প্রথম 3 মাস, কারণ এক কোয়ার্টার সমান 3 মাস। সেকেন্ড কোয়ার্টার বললে বছরের দ্বিতীয় মানে পরবর্তী 3 মাস, মানে এপ্রিল, মে, জুন। থার্ড কোয়ার্টার বললে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ফোর্থ কোয়ার্টার বললে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। খেয়াল করবে এক কোয়ার্টার সমান 3 মাস আর 4 কোয়ার্টারে 1 বছর হয়। তাহলে যেহেতু প্রশ্নে ফার্স্ট কোয়ার্টারের আমাকে ক্যাশ বাজেট করতে বলছে, সেজন্য আমি পেমেন্টের এখানে ঘরগুলার মাস করব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখন আসো আমাদের শর্তের মধ্যে যাই। এখন আমাকে বলো, এই যে আমাদের প্রশ্নের ভিতরে 1 নাম্বার শর্ত কী ছিল? 1 নাম্বার শর্ত ছিল 10% অফ দ্য পারচেস আর পেইড প্রম্পটলি, মানে যে পারচেস আছে সেটার 10% তৎক্ষণাৎ আদায় হবে। মানে ডিসেম্বরে বিক্রি করছে, ডিসেম্বরে আদায় হবে। জানুয়ারিতে বিক্রি করছে, জানুয়ারিতে আদায় হবে। সাথে সাথে রিমেনিং ইন 30%। তাইলে আমার এই রিমেনিং 30% যেটা, সেটা নিয়ে আমি কাজ করবো। এখন তুমি আমাকে বলো, আমার যে ডিসেম্বর মাস 10% তো ক্যাশ পারচেস, এটা ক্যাশে দিয়ে দিছে, এটা এখানেই চলে গেছে, এটা কালেকশনের কিছু নাই, পেইড করে দিচ্ছে সাথে সাথে, বা সরি পেমেন্টের কিছু নাই। এখন তুমি বলো, এই যে ক্রেডিট পারচেসের 90% আছে, ডিসেম্বরের 1,44,000 টাকা কোন মাসে পরিশোধ করবে? জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে পরিশোধ করবে। কেন পরিশোধ করবে জানুয়ারি মাসে? কারণ প্রশ্নে বলছে অ্যান্ড দ্য রিমেনিং ইন 30 ডেজ বেসিস, এবং এই 10% নগদে ক্রয়ের পরে বাকি যে 90% থাকবে সেটা 30 দিনের ভিত্তিতে পরিশোধ হবে। 30 দিন মানে আমরা পরের মাসে দিতে পারবো। যার কারণে এই ডিসেম্বরের 1,44,000 টাকা 90% সেটা আমি 1,44,000 টাকায় জানুয়ারিতে দিলাম। ডিসেম্বরের স্যার বলো। তাহলে স্যার এখানে আমরা যেটা তাৎক্ষণিকভাবে পরিশোধ করার জন্য যেটা পাবো 10%, সেটা বলবো না, তাহলে ওই যে 30 দিনের পর যেটা দেব, হ্যাঁ সেটা বলবো। ওইটা তো তৎক্ষণিক পরিশোধ হয়ে যায়, ওইটা ক্যাশ পারচেজ আর কি, মানে ওটা তো ক্যাশ পারচেজে চলে গেছে। হ্যাঁ এটা বসবে। এটা কখন বসবে জানো? এটা যখন তুমি ক্যাশ বাজেট করবা তখন ক্যাশ পারচেজ হিসাবে এই 10%-এর টাকাটা বসে যাবে। জানুয়ারিটা জানুয়ারি, ফেব্রুয়ারিটা ফেব্রুয়ারি, মার্চেরটা মার্চ। তুমি কিছুক্ষণ পরে ওয়ার্কিং শেষে ক্যাশ বাজেট করবা না? জি স্যার। ওই ক্যাশ বাজেটের সময় তোমার এই ক্যাশ পারচেজটা সরাসরি যে মাসের টাকা সে মাসে বসে যাবে। প্রম্পটলি বলছে সেজন্য। কিন্তু এই যে আমরা যে পেমেন্টটা এখন আমরা কি করব, পাওনাদারদেরকে পরিশোধ করব, প্রতিষ্ঠান কিন্তু এটা তুমি প্রতিষ্ঠানকে বেস করে অঙ্ক করতে হবে। এই টাকা তুমি পরিশোধ করতে, মানে তুমি যে প্রতিষ্ঠানের অঙ্ক করতেছো তারা পরিশোধ করবে। এই 90% টাকা যে মাসে তারপরের মাসে পেমেন্ট করবা। যেমন তুমি দেখো জানুয়ারিতে আসো 90% 1,62,000, তাহলে এই 90%-এর টাকা আমি ফেব্রুয়ারি মাসে করব, জানুয়ারির টাকা, সেজন্য এটা ফেব্রুয়ারিতে বসছে। আবার ফেব্রুয়ারি 2,16,000 এটা কিন্তু মার্চে বসবে। আবার মার্চে যেটা 1,62,000, বলো তো এটা কখন বসবে, কোন মাসে? ফেব্রুয়ারিতে স্যার।
কি বললা তুমি এটা? এপ্রিলে এপ্রিল মাসে বসবে কিন্তু এপ্রিল মাসে ভেরি গুড, এপ্রিল মাসে বসবে, কিন্তু আমার বাজেটেড পিরিয়ডের ভিতরে যেহেতু এপ্রিল মাস নাই, সেটা আমার দেখার দরকার নেই। আশা করি বুঝতে পারছো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, এখন কথা বলতে পারো। ও যে একজন বলছে স্যার তাহলে ক্যাশ পারচেসটা দেখো। এই যে তুমি যখন ক্যাশ বাজেট করবা, ঠিক আছে, ওই ক্যাশ বাজেটের মধ্যে তুমি ক্যাশ পেমেন্টের মধ্যে প্রথমে কি লেখা আছে দেখো তো। ক্যাশ পেমেন্টের মধ্যে প্রথমে কি লেখা আছে 1 নাম্বার দিয়ে? ক্যাশ বাজেটের ওইখানে দেখো, ক্যাশ পেমেন্টের মধ্যে 1 নাম্বার দিয়ে কি লেখা আছে আমাকে বলো। কেউ দেখো নাই? প্রশ্ন তো ক্যাশ পারচেজ ভেরি গুড। এই যে ক্যাশ পারচেজের এই যে 18,000, 24,000, 18,000, এটা হলো তুমি যে ওয়ার্কিং করে 10% টাকা বের করছো না। এই জানুয়ারি 18,000, ফেব্রুয়ারি 24,000, মার্চের 18,000, এই তিনটা আসবে। আচ্ছা, ডিসেম্বরের 16,000 কেন আসতেছে না 10%-এর? সেটা স্যার তো 2014 সালের যে সেজন্য ভেরি গুড, সেটা হলো 2014 সালের মানে ডিসেম্বর। আমাকে তো বলছে 15 সালের ফার্স্ট কোয়ার্টারটা করতে, যার কারণে আমি 15 সালের এই ফার্স্ট কোয়ার্টার বলাতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের যে ক্যাশ পারচেজ সেগুলো নিব। তো এগুলো আমরা যখন ক্যাশ বাজেট কিছুক্ষণ পরে করব, সেখানে এই টাকা যাবে। তো তোমরা একজন প্রশ্ন করছো 10%-এর কি হবে, সেজন্য জাস্ট আমি বললাম। তাহলে আমাদের 1 নাম্বার ওয়ার্কিংসের মধ্যে আশা করি আর কারো কোনো সমস্যা নাই। এখন আমি 2 নাম্বার ওয়ার্কিংসে যাব। 2 নাম্বার ওয়ার্কিংয়ে আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন অফ কালেকশন ফ্রম ডেটর্স, অর্থাৎ দেনাদারের কাছ থেকে তুমি কত টাকা আদায় করছো সেটা দেখাইতে হবে। সেজন্য আমাকে একটু প্রশ্নটার দিকে আবার তাকাইতে হবে। প্রশ্নে 2 নাম্বারের শর্ততে ছিল ক্রেডিট সেলস আর কালেক্টেড 50% ইন দ্য মান্থ অফ সেলস আর মেড, অর্থাৎ যে মাসে বিক্রি হবে সে মাসে 50% আদায় হবে, এবং and 50% following month, বাকি 50% পরের মাসে আদায় হবে। কালেকশন ফ্রম ক্রেডিট সেলস আর সাবজেক্ট টু 5% ডিসকাউন্ট ইফ পেমেন্ট ইজ রিসিভড ডিউরিং দ্য মান্থ অফ সেলস, অর্থাৎ যে মাসে বিক্রি হবে সে মাসে যদি টাকা আদায় করে বা দেনাদাররা সে মাসে টাকা পরিশোধ করে, তাহলে তাদেরকে 5% ডিসকাউন্ট দেওয়া হবে। আর ফলোইং মান্থে যারা টাকা পরিশোধ করবে বা আমাদেরকে টাকা দিবে বা আমরা ক্যাশ কালেকশন করব, তাদেরকে 2.5% ডিসকাউন্ট দেব। এখন এই কথাগুলোকে বেস করে, এই কথাগুলোকে বিবেচনায় রেখে তোমাকে ওয়ার্কিং করতে হবে। সেজন্য 2 নাম্বার ওয়ার্কিংটার দিকে দেখো। ক্যালকুলেশন অফ কালেকশন ফ্রম ডেটর্স লিখলাম, লিখে প্রথমে মান্থ এবং ক্রেডিট সেলস এই দুইটা প্রশ্ন থেকে বসাবো। দেখো আমি প্রশ্নে নিয়ে গেলাম, প্রশ্নের মধ্যে আমি মান্থের কলামগুলো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ লিখলাম। তারপরে আমাদের যে ক্রেডিট সেলস আছে, দেখো ক্যাশ সেলসটা কিন্তু আর দরকার নাই, ক্যাশ সেলসটা সরাসরি ক্যাশ বাজেটে গিয়ে বসবে। এই ক্রেডিট সেলস নিয়ে কিন্তু প্রশ্নে 2 নাম্বারে কন্ডিশন দিছে। এই ক্রেডিট সেলস ডিসেম্বরে 1 লাখ, জানুয়ারি 80,000, ফেব্রুয়ারি 1,40,000 এবং মার্চে 1,20,000। এই ক্রেডিট সেলসগুলো আমি এখানে বসাই দিলাম প্রশ্ন থেকে দেখে দেখে। 1,80,000, 1,40,000, 1,20,000। 5% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্টের একটা ঘর করছি, যেখানে দুইটা কলাম, একটা হলো বিফোর ডিসকাউন্ট, একটা আফটার ডিসকাউন্ট। মানে 5% ডিসকাউন্টের 50% টাকা ডিসকাউন্টের আগে কত হবে, ডিসকাউন্টের পরে কত হবে। তারপরে 2.5 পয়েন্ট ডিসকাউন্ট, সেখানেও দুইটা কলাম করছি, একটা বিফোর ডিসকাউন্ট, একটা আফটার ডিসকাউন্ট। তাহলে আমি আগে 5% এবং 2.5% গুলো বুঝি, তারপর কালেকশনটা বুঝবো। দেখো আমাদের শর্ত ছিল যে 50% টাকা আদায় হবে যে মাসে বিক্রি হবে সে মাসে, যার কারণে ডিসেম্বরের 1 লাখের 50% কত বলো তো? বলো, রেসপন্স মি প্লিজ, রেসপন্স করবা, রেসপন্স না করলে অঙ্ক হয় না। 10% তো ওই 5% ছাড়াই হবে। হচ্ছে না, 50 বলবা যে 1 লাখের 50% 50,000 টাকা, 80,000-এর 50% 40,000, 1,40,000-এর 50% 70,000, 1,20,000-এর 50% 60,000। এটা এইভাবে হইলো। এখন আসো আফটার ডিসকাউন্টের টাকাটা কিভাবে হয়েছে। দেখো তুমি 50% আদায় করার পরে শর্ত দিছিলা যে সমস্ত দেনাদার তাদের টাকা যে মাসে বিক্রয় হয়েছে সে মাসে পরিশোধ করলে বা যে মাসে বিক্রয় সে মাসে আদায় করার সময় তাকে 5% ডিসকাউন্ট দিব। তাহলে আমি 5% ডিসকাউন্টে 50,000-এর 5% তুমি আগে বের করবা। বলো 50,000-এর 5% কত? সঠিক উত্তর দিবা, উল্টা পুল্টা নয়। 50,000-এর 5% কত?
2,500 ভেরি গুড। আমি একটা ক্যালকুলেটর নিলাম, এই 50,000 গুণ 5% করে দেখলাম, দেখতে পারছি 2,500। এবার 50,000 থেকে ওই 2,500 ডিসকাউন্ট মাইনাস করো তো কত হয়, মাইনাস 50,000 দাও, কত হয়? 47,500। এই যে 47,500 আফটার ডিসকাউন্টে বসছে। অর্থাৎ এই দেনাদার 50,000 পরিশোধ করবে, বাট সে যখন যে মাসের টাকা সে মাসে পরিশোধ করবে তখন আসলে তাকে 47,500 পরিশোধ করলে হবে। ঠিক একইভাবে 40,000-এর 5% করে দেখবা 2,000 আসবে, ওই 2,000 বাদ দিলে ওই দেনাদার 38,000 টাকা পরিশোধ করবে, আমরা 38,000 রিসিভ করব। 70,000-এর 5% করবা, সেটা বাদ দিবা, 66,500 হবে। 60,000-এর 5% করবা, সেটা 60,000 টাকা বাদ দিলে 57,000 টাকা হবে। এটা হলো যারা যে মাসের টাকা সে মাসে পরিশোধ করলে তাদের অপরচুনিটি হলো এটা, প্রত্যেক মূল টাকা থেকে সে 5% বাট্টা পাবে। এরপরে আসো 2.5% ডিসকাউন্ট কারা পাবে? 2.5% ডিসকাউন্ট মূলত তারাই পাবে যারা যে মাসের টাকা সে মাসে পরিশোধ না করে, বা যে দেনাদার যে মাসের টাকা সে মাসে না দিয়ে পরের মাসে দিবে। তাহলে সেই হিসাবে 2.5% বের করব। তাহলে 50,000-এর প্রথমে 2.5% বের করবা। বলো 50,000 2.5% কত হয়? আমিও কিন্তু একটা ক্যালকুলেটর বের করতেছি, এটা তোমরা যখন রেকর্ড ক্লাব গ্রুপে পেয়ে যাবা তখন তুমি সেটা দেখতে পারবে, এখন না দেখলেও। 50,000-এর 2.5% কত কেউ বের করলে আমাকে বলো। 50,000 গুণ 2.5%, সেই হিসাবে হয় 1250। আমার 1250 আসছে, তোমাদেরও আশা করে আসছে। এই 1250-এর যে টাকা, এই 50,000 থেকে সে 1250 মাইনাস করো, কত হয় বলো? 48,750। এই 48,750 টাকাই হবে তোমার কি আফটার ডিসকাউন্ট। অর্থাৎ যেই দেনাদার ডিসেম্বরের টাকা জানুয়ারিতে পাবে সে পরিশোধ করবে, সে 48,750 পরিশোধ করবে, কারণ তাকে 2.5% দেওয়া হবে। আর যে মাসের টাকা সে মাসে পরিশোধ করলে তাকে 5% দেওয়া হবে। সেই হিসাবে 40,000-এর 2.5% করবা, করে সেটা বাদ দিলে 39,000। 70,000-এর 2.5% বের করবা, করে সেই 70,000 থেকে 2.5%-এর টাকা বাদ দাও, 68,250। 60,000-এর 2.5% করবা, সে 2.5%-এর টাকা বাদ দিবা 60,000 থেকে, 58,500 মিলে যাবে। এটা গেল ডিসকাউন্ট হিসাব নিকাশ। এখন আসো কালেকশন, মনোযোগ দিয়ে এই জায়গায় খেয়াল করবা। কালেকশনের মধ্যে প্রথমে আমাকে মাথায় রাখতে হবে আমি এমন মাসগুলো নিব যেই মাসগুলো আমার বাজেটের পিরিয়ডের মধ্যে থাকে। এখানে আমি ডিসেম্বর নিতে পারবো না, সেটা কালেকশনের ক্ষেত্রেও পেমেন্টের ক্ষেত্রেও। তাহলে আমি কালেকশনের ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নিলাম, কারণ আমাকে অঙ্কের প্রশ্নে কি বলছে, আমি যদি প্রশ্নে দেখাই তারা বলছে ফার্স্ট কোয়ার্টারের কি করতে, ক্যাশ বাজেট করতে। তো ফার্স্ট কোয়ার্টার মানে হলো কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখন আসো এই কালেকশন কিভাবে হচ্ছে মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমে খেয়াল করো ডিসেম্বরের যে 50% ডিসেম্বরে তো সে আদায় করে দিছে, অথবা আমরা আদায় করে নিছি, দেনাদার পরিশোধ করে দিছে। এই ডিসেম্বরের টাকা কি আসবে? এই যে 47,500 যেটা 5%-এর টাকা, এটা কি আসবে? ইয়েস অর নো? আফটার ডিসকাউন্টের 47,500 টাকা আসবে না। কেন আসবে না? সেটা স্যার পরে দিতে ওইটা ডিসেম্বর মাসে আদায় হবে। তাহলে আমার তো বাজেটের পিরিয়ড ডিসেম্বরের মাস নাই, সেজন্য এই 47,500 আসবে না। বাট এই ডিসেম্বরের মাসে সোজাসুজিতে এসে 2.5%-এর যে 48,750 সেটা কিন্তু নেক্সট মান্থে আদায় হবে, মানে জানুয়ারিতে, যার কারণে 48,750 আসছে। এই 47,500 কেন আসে নাই, 48,750 কেন আসছে, এই জিনিস কি তুমি বুঝছো বা তোমরা বুঝছো? ওকে, এটা বুঝলে পরেরটা বুঝতে পারবা। খেয়াল করো জানুয়ারি, এই জানুয়ারি মাসের যেটা 40,000 টাকা 50%, সেটার উপর 5% বাট্টা দেওয়ার পরে 38,000 টাকা, যেটা এই 38,000 টাকা, এটা তো জানুয়ারির টাকা জানুয়ারিতে আদায় হবে, কারণ 5% তারাই পাবে যারা যাদের যে মাসে বিক্রি করছে সে মাসে পরিশোধ করলে তাদের 5%। সেজন্য এই 38,000 টাকাটা তুমি কালেকশনের মধ্যে জানুয়ারিতে দেখতে পারছো। ওকে স্যার, এরপরে দেখো তো 38,000 টাকার পরে 2.5% ডিসকাউন্টে যেটা 39,000 টাকা হয়েছিল আফটার ডিসকাউন্টে, এটা কোন মাসে যাই আদায় হবে বলো তো?
ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারিতে, এই দেখো ফেব্রুয়ারিতে 39,000 টাকা। আমি কিন্তু মাউসের কার্সর সেখানে সেখানে রাখতেছি, তোমরা এখন না দেখলেও রেকর্ড ক্লাস পাওয়ার সময় দেখে যাবা। আচ্ছা, এখন তুমি দেখো ফেব্রুয়ারি মাসে আমি আসলাম। ফেব্রুয়ারি মাসে 1,40,000-এর 50% 70,000 নিয়েছিলাম, তারপর সেটা থেকে 5% ডিসকাউন্ট মাইনাস করে 66,500 আসছে। এই 66,500 ফেব্রুয়ারি মাসের টাকা ফেব্রুয়ারি মাসে আদায় হবে, কারণ আমাদের সত্য হলো 5% ডিসকাউন্ট তারাই পাবে যারা যে মাসের টাকা সে মাসে পরিশোধ করছে। সেই হিসাবে 66,000 টাকা ফেব্রুয়ারির টাকা ফেব্রুয়ারিতে আনছি। কিন্তু 2.5% যারা পাইছে তারা ফেব্রুয়ারির টাকা কখন পাবে, কখন পরিশোধ করবে? মার্চ মাসে। এই 68,250 টাকা ওই ফেব্রুয়ারির এই টাকা কিন্তু মার্চ মাসে আদায় হয়েছে। দেখো, কারণ সত্য সাপেক্ষে অঙ্ক করতে হবে এখানে। ঠিক একইভাবে তুমি দেখো মার্চের যেই 60,000 টাকা 50% ছিল সেটার 5% ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে 57,000, এই মার্চের টাকা মার্চে আদায় হবে, সেজন্য 5% পাইছে। কিন্তু 58,500 টাকা যেটা 2.5%, বলো তো এটা কখন আদায় হবে? 2.5% বাট্টার পরে যে টাকা মার্চের, এপ্রিল মাসে। এপ্রিল মাসে। তো এপ্রিল মাসের টাকা এখানে কেন আসে নাই বলো তো? এক কোয়ার্টারটা চাইছে। ভেরি গুড, এখানে আমাকে এক কোয়ার্টারের হিসাব চাইছে, যার কারণে আমি চাইলেও কি করতে পারবো না, এপ্রিল মাসের টাকা আনতে পারবো না। এটা যারা এপ্রিলের বাজেট তৈরি করবে তারাও এখানে আনবে, আমার এটা কাজ না। এখন আমি যোগ করব, যেহেতু দুইটা করে সংখ্যা পড়ছে। জানুয়ারিতে 48,750, 38,000, মোট 86,750 টাকা কালেকশন হবে। ফেব্রুয়ারিতে 39,000 আর 66,500 মিলে 1,05,500, মার্চে 68,250 আর 57,000 মিলে 1,25,250। তাহলে আমি যখন এই দুইটা ওয়ার্কিংস করে ফেলতে পারছি, এখন আমার কাছে ক্যাশ বাজেটটা মানিবাদের মতো মনে হবে। আমি ক্যাশ বাজেটে নিয়ে যাচ্ছি, পরবর্তী পেজে আসলাম। ক্যাশ বাজেট তোমরা যদি স্ক্রিনে না দেখো, প্রশ্ন তোমাদের সামনে আছে সেখানে দেখো। উপরে কোম্পানির নাম লিখবো প্রগতি লিমিটেড, ক্যাশ বাজেট ফর দ্য ফার্স্ট কোয়ার্টার জানুয়ারি টু মার্চ। ডিটেলস দিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখানে সব, হ্যাঁ বলো, কোনো প্রশ্ন? কিনে না আসার কারণ না আসার কারণ বুঝি নাই। জুম আছে, এটা স্ক্রিনে আসে না কারণ এটা হলো ওই যে নেট স্লো হওয়াতে আসতেছে না, নেট স্লো হওয়াতে আসতেছে না। আচ্ছা, তোমাদের সামনে প্রশ্ন আছে, পিডিএফ আছে, সেটা দেখো অলরেডি। এটা যখন আমরা রেকর্ডেড ক্লাস আকারে তোমাদের গ্রুপে, প্রাইভেট গ্রুপে দিয়ে দিব, আমি ম্যানেজমেন্টের একটা প্রাইভেট গ্রুপ খুলছি, এখানেই আমি এই ক্লাসটা দিয়ে দিব, তুমি তখন দেখবা যে ওইখানে কিন্তু আসবে ঠিকই, সেজন্য রেকর্ড করতেছে। ঠিক আছে, তাহলে এখন তুমি প্রশ্ন ওইখানে তোমার যে পিডিএফ আছে সেটাতে দেখতে পারো। ডিটেলস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। প্রথমে আমাকে ক্যাশ বাজেটের প্রথম দিন কি শিখছিলাম, ব্যালেন্স বিডি লিখতে হয়। এই ব্যালেন্স বিডি জানুয়ারি 25,000 টাকা, যেটা এই 25,000 টাকা কোত্থেকে আসলো? দেখো প্রশ্নের মধ্যে একটা ওপেনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে, ক্যাশ ব্যালেন্স 1/1/2025 টাকা 25,000। এই 25,000 টাকা আমরা সেখানে বসাইলাম। বসানোর পরে ফেব্রুয়ারি মার্চের যে ওপেনিং ব্যালেন্স সেগুলো কিন্তু বসবে না। আচ্ছা বলো তো, ফেব্রুয়ারি মার্চের ওপেনিং ব্যালেন্স কোত্থেকে যাবে, কে বলতে পারবা? জানুয়ারির লাস্টে যেতে হবে, ওইটা ফেব্রুয়ারি প্রথমে যাবে। ভেরি গুড, জানুয়ারির শেষে যেটা সিডি বের হবে সেটা ফেব্রুয়ারির বিডি হবে, আর ফেব্রুয়ারির যেটা সিডি বের হবে সেটা মার্চের বিডি হবে। সেজন্য আমরা এখন আমাকে প্রথম মাসটা কমপ্লিট করব, তারপর ফেব্রুয়ারির বিডি, তারপর ফেব্রুয়ারি বিডি কমপ্লিট সিডি বের করার পরে মার্চের বিডি দেখব। তাহলে প্রথমে ক্যাশ বাজেটে কি শিখছিলাম? আমরা শিখছিলাম ওপেনিং ব্যালেন্স বা ব্যালেন্স বিডির সাথে যত ধরনের ক্যাশ রিসিপ্ট থাকে সেটা আগে যোগ করব। তাহলে আমাদের এই প্রশ্ন মোতাবেক দুইটা ক্যাশ রিসিপ্ট আছে, একটা হলো নগদে বিক্রয় বা ক্যাশ সেলস, আর একটা হলো দেনাদারের কাছ থেকে আমরা কত টাকা কালেকশন করছি। তাহলে ক্যাশ সেলসটা কিন্তু আমরা যদি ওয়ার্কিংসের দিকে তাকাই, ক্যাশ সেলসটা কিন্তু প্রশ্নের ভিতর সরাসরি আসে না। আমাকে একটু বলো তো, প্রশ্নের ডিটেলসের একদম প্রথমে ক্যাশ সেলস আসে নাকি বলো তো? আছে স্যার। ডিসেম্বর 80,000, জানুয়ারি 1,40,000, ফেব্রুয়ারি 1,52,000, তারপর হলো মার্চ 1,21,000। আমি কি ডিসেম্বরটা নিব নাকি জানুয়ারি থেকে নিব বলো? জানুয়ারি থেকে নিব, ডিসেম্বর নিব না, কারণ আমাকে জানুয়ারি টু মার্চ করতে বলছে, ফার্স্ট কোয়ার্টার করতে বলছে। সেজন্য আমি ক্যাশ সেলস লিখে জানুয়ারি 1,40,000 নিলাম, ফেব্রুয়ারি 1,52,000 নিলাম,
এবং মার্চের 1,21,000 নিলাম। প্রশ্ন থেকে দেখে দেখে জাস্ট ফিল আপ করবো, মানে এটা জাস্ট ফিল আপ করা, কোনো কাজ না। এখন এই ক্যাশ বাজেট ইজি হয়ে গেছে যখন ওয়ার্কিং করে ফেলছো। এখন আসো 2 নাম্বার ক্যাশ কালেকশন। এই ক্যাশ কালেকশন কিভাবে হবে একটু মনোযোগ দিয়ে দেখো। এই ক্যাশ কালেকশনের মধ্যে আমি কিছুক্ষণ আগে ওয়ার্কিংস করে এই যে কালেকশনের একটা কলাম দেখতে পাচ্ছ, এখানে জানুয়ারি 86,750, ফেব্রুয়ারি 1,05,500 এবং মার্চ 1,25,250। এই যে তুমি কালেকশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো জাস্ট যার যার মাসে কালেকশন ক্যাশ কালেকশন লিখে বসাই দেওয়া। তাহলে জানুয়ারিতে 86,750, ফেব্রুয়ারিতে 1,05,500, মার্চে 1,25,250। এখন আমি কি কাজ করব? এখন হলো আমি যোগ করব। যোগ করলাম, শুধু জানুয়ারিটা খেয়াল করো, বাকিগুলো যোগ এখন করা যাবে না, কারণ ফেব্রুয়ারির এখনও আমরা ব্যালেন্স বিডি পাই নাই এবং মার্চের ব্যালেন্স বিডি পাই নাই। সেজন্য জানুয়ারির তিনোটা মানে বিডি, ক্যাশ সেলস, ক্যাশ কালেকশন বা এই তিনটা যোগ করলে 2,51,750, এটা হলো টোটাল ক্যাশ রিসিপ্ট। এটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করব। এরপরে আমি ক্যাশ পেমেন্টগুলো লিখব। ক্যাশ পেমেন্টের মধ্যে আমাদের ক্যাশ পারচেস আর পেইড টু ক্রেডিটর্স, এই দুইটা আমরা আমাদের ওয়ার্কিংসের ভিতরে পাইছিলাম। দেখো ওয়ার্কিংসের মধ্যে প্রথমে 1 নাম্বার ওয়ার্কিংয়ের ভিতরে তুমি কি দেখতে পারছো যে ক্যাশ পারচেস 10%? দেখতে পারছো নাকি দেখতে পারছো না? 3 নাম্বার কলামে ওয়ার্কিংয়ে 1-এর এখানে 10%-এর 16,000, 18,000, 24,000, 18,000 ডিসেম্বর থেকে আসে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আমি কি ডিসেম্বর নিতে পারবো? আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস নিব। তাহলে আমি জানুয়ারির টাকা 18,000, ফেব্রুয়ারির টাকা 24,000, মার্চের টাকা 18,000 বসাই দিলাম। পেইড টু ক্রেডিটর্স মানে পাওনাদারকে কত পরিশোধ করছি। আমি যদি ওয়ার্কিংয়ের মধ্যে দেখি পেমেন্টের যে কলাম আছে, সেখানে জানুয়ারিতে 1,44,000, ফেব্রুয়ারিতে 1,62,000, মার্চে 2,16,000। এগুলো জাস্ট দেখে দেখে এখান থেকে বসাই দিব। তাহলে বসাই দিলাম 1,44,000, 1,62,000, 2,16,000। এর বাইরেও আমাদের কিছু ক্যাশ পেমেন্ট আছে যেগুলো প্রশ্নে বলছে। আমি যদি প্রশ্নে তোমাদেরকে দেখাই অথবা তোমরা প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের এই দ্বিতীয় লাইনে বলছে মান্থলি ওয়েজেস অ্যান্ড স্যালারিজ টাকা 10,000, মানে মাসে ওয়েজেস এবং স্যালারিজ বাবদ পরিশোধ করতে হবে কত? 10,000। সেজন্য আমি এই ওয়েজেস অ্যান্ড স্যালারিজ লিখে প্রতি মাসে 10,000 বসাই দিছি। 10, 10, 10,000 বসাই দিলাম। এরপরে আরেকটা কথা বলছে যে তাদের ডিভেঞ্চার যেটা, সেটার সুদ, ডিভেঞ্চার ইন্টারেস্ট পেয়েবল হবে মার্চ মাসে 5,000। যার কারণে আমরা ইন্টারেস্ট অন ডিভেঞ্চার লিখে জানুয়ারি, ফেব্রুয়ারিতে ডট দিব, মার্চে গিয়ে 5,000 বসাবো, কারণ প্রশ্নেই বলছে এটা মার্চ মাসে। এরপরে প্রশ্নে আরেকটা জিনিস আছে, একদম ওই টেবলটার ভিতরে তুমি দেখতে পাচ্ছ আদার পেমেন্ট। আদার পেমেন্টের মধ্যে ডিসেম্বরে 16,000, জানুয়ারিতে 20,000, ফেব্রুয়ারিতে 22,000, মার্চে 21,000। তা আমি কি করব? এই ডিসেম্বরটা বাদ দিব, কারণ আমাকে ফার্স্ট কোয়ার্টারের কি করতে বলছে? ক্যাশ বাজেট। যার কারণে জানুয়ারির 20, ফেব্রুয়ারির 22 এবং মার্চের 21,000 এই তিনটা নিব। এই তিনটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এবার পেমেন্টগুলো সব যোগ করব। আমি যদি পেমেন্টের প্রথম জানুয়ারির যোগ করি 18,000, 1,44,000, 10,000, 20,000 যোগ করলে 1,92,000 হয়। এটা হলো টোটাল ক্যাশ পেমেন্ট কিসের? জানুয়ারি মাসের। এখন আমরা ব্যালেন্স সিডি বা সমাপনী ব্যালেন্স বের করব। সেটা হলো টোটাল রিসিপ্ট থেকে, অর্থাৎ এ থেকে টোটাল পেমেন্ট বাদ দিব, অর্থাৎ বি বাদ দিব। সেজন্য ব্যালেন্স সিডি লিখে এ মাইনাস বি। তুমি দেখো আমার রিসিপ্ট ছিল জানুয়ারিতে 2,51,750 আর জানুয়ারিতে আমার পেমেন্ট 1,92,000। তাহলে বছর শেষে আমার অবশিষ্ট থাকতেছে 59,750 টাকা। এটাই সিডি জানুয়ারির। এই যেটা জানুয়ারির সিডি সেটাই ফেব্রুয়ারির বিডি। এখন ফেব্রুয়ারির বিডি এই জানুয়ারির সিডিটা টাকাটা বসাই দিবা 59,750। এবার ফেব্রুয়ারির সবগুলো রিসিপ্ট যোগ করলে 3,17,250। ফেব্রুয়ারির সব পেমেন্ট যোগ করলে 2,18,000। এবার ফেব্রুয়ারির রিসিপ্ট থেকে ফেব্রুয়ারির পেমেন্ট বাদ দাও 99,250। এটা হবে ফেব্রুয়ারির সিডি। ফেব্রুয়ারি মাসের যে সিডি সেটা মার্চ মাসের বিডি, 99,250 বসাইলাম। এবার আমরা এই তিনটা যোগ করলাম, তাহলে মার্চ মাসের আমি কি পাইলাম? টোটাল রিসিপ্ট 3,45,500। মার্চ মাসের টোটাল পেমেন্ট যোগ করলে 2,70,000। নিয়ম মতে টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট অর্থাৎ 3,45,500 থেকে মার্চ মাসের পেমেন্ট 2,70,000 মাইনাস করো 75,500 টাকা। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন না থাকলে অঙ্কটা করা শুরু করে দাও। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাইলে আমাকে করে দাও।